হংকং চায়নায় মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে মাঠে জবাব দিতে চান হামজা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা। দল নির্বাচনে কোচ ও জামাল ভুঁইয়ার মত পার্থক্যে ক্ষুব্ধ বাফুফে। অ্যাওয়ে ম্যাচের আগে এই ঘটনার পুনরাবৃত্তি চায় না ফেডারেশন। জবাবদিহিতার আওতায় আনা হবে কাবরেরাকে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে কঠিন হলো বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ। হতাশ বিসিবি, দ্রুত মিডল অর্ডার ফিক্সড করার পরামর্শ ফারুকের। এবং উত্তরের জেলা রাজশাহীতে বিপিএল আয়োজনে উদ্যোগী বিসিবি। বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ সার্বিক সুযোগ সুবিধায় সন্তুষ্ট বোর্ড। আগামী সভায় যাচাই বাছাইয়ের আশা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ফুটবলের খবর। হামজা চৌধুরীকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা ও হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা সোহেল রানা। হামজার নেতৃত্ব ও সক্ষমতা নিয়েও কোনো সন্দেহ নেই তাদের। এদিকে পুরোপুরি ফিট হয়ে অনুশীলন করায় হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ শুরু থেকেই দেখা যেতে পারে তপু বর্মন ও সমিত সোমকে। তবে জায়ান, জামাল, ফাহমেদুলরা শুরুর একাদশে থাকবেন কিনা তার নিশ্চয়তা দেননি হেড কোচ। হংকং থেকে আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। সিংহি স্পোর্টস গ্রাউন্ডে যখন বাংলাদেশ দল অনুশীলনে নামে তখন সবারই নজর হামজা চৌধুরীর উপর। শুধু দক্ষিণ এশিয়া নয়, লেস্টার ফুটবলার যে পুরো এশিয়ার অন্যতম বড় তারকা তারই প্রমাণ মেলে স্পোর্টস গ্রাউন্ডে তাকে ঘিরে খুদে ফুটবলারদের উচ্ছ্বাসে। অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের সঙ্গে ছবিও তোলেন। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়ক না হয়েও হামজা মাঠে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। জামাল শুরুর একাদশের সুযোগ না পাওয়ায় এখন লাল সবুজের আর্মব্যান্ড তার হাতেই দেখতে চায় দেশের কোটি ফুটবল ভক্ত। ড্রেসিং রুমে এই বিষয় নিয়ে আলোচনা না হলেও হামজার অধিনায়কত্বে খেলতে নেই কারো আপত্তি। লেস্টার তারকাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কোচ হাভিয়ার কাবরেরাও। ওরা আমাদের মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে, মাঠ ভালো দিচ্ছে না, তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে, সেইগুলো আমরা আসলে ওইভাবে নিচ্ছি না। যেই ক্যাপ্টেন হোক সে কিছু দেশকে রিপ্রেজেন্ট করবে আর টিমের বেটারমেন্টের জন্যই করবে। তো আমরা মনে করি হামজা ক্যাপ্টেন হলে এখানে আমার বা আমাদের টিমের কারো কোনো প্রবলেম নাই। আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয়, এটা খুবই ভালো একটি দিক। আমাদের দলে জামাল, তপু, সোহেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, সেখানে হামজা এলে ক্যাপ্টেন্সির লাইনটা আরো সমৃদ্ধ হবে। অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই। হোম ম্যাচে জামাল, সমিত, ফাহমেদুল, জায়ানরা ছিলেন না শুরুর একাদশে। অ্যাওয়ে ম্যাচে তারা থাকবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি কোচ। তবে দলে নেই কোনো ইনজুরি সমস্যা। ঘরের মাঠের হারের শোধ নিতে চান সোহেল রানা। ডিসিশনগুলো আমাদের হচ্ছে, আমরা চাচ্ছি যে হংকংয়ে যত তাড়াতাড়ি এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া যায়। হংকংয়ের সাথে যেই ম্যাচ খেলছে আমাদের দেশে, সো আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। আমি বলতে পারবো না কে মাঠে থাকবে আর কে থাকবে না, তবে এটা বলতে পারি দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই অনুশীলন করেছে, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। পুরোপুরি ফিট হওয়ায় হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে সমিত সোম ও সেন্টার ব্যাক তপু বর্মনকে। তবে বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ এখন হংকং এর কন্ডিশন ও তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের দায়সারা আচরণ। শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও দমে যায়নি বাংলাদেশ। নতুন মাঠে অনুশীলন করেছে হামজা, জামাল, সমিতরা। হংকং ফুটবলের এমন ব্যবহার নিশ্চিতভাবে মাঠে জবাব দিবে লাল সবুজরা। হংকং চায়না থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে ভালো মাঠে অনুশীলন করতে না পারলেও আক্ষেপ নেই হামজা চৌধুরীর। স্বাগতিকদের মাঠেই জবাব দেবেন দেশের ফুটবলের পোস্টার বয়, এজন্য প্রস্তুত রয়েছেন তিনি। এদিকে বাংলাদেশ দলকে আধুনিক অনুশীলন ভেন্যু না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হংকং চায়নাতে থাকা প্রবাসী ফুটবলাররা।
গত 9 অক্টোবর লাল সবুজের বিপক্ষে জয় পেলেও অভিযোগের পাহাড় নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না। তাদের দাবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে দেশে ফিরতে দেরি করিয়েছিল তাদের। সেই উদ্ভট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল দলের উপর যে প্রতিশোধ নেবে হংকং চায়না তা অনেকটাই অনুমেয় ছিল টিম ম্যানেজমেন্টের। এবড়োথেবড়ো মাঠে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনেও ভাড়া করে অসমতল মাঠে প্র্যাকটিসের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল, যা নিয়ে আক্ষেপ আছে ফুটবলারদের। তবে হামজা শমীদদের নিয়ে র্যাঙ্কিংয়ে 38 ধাপ এগিয়ে থাকা হংকং চায়নার এমন ভয় বেশ উপভোগ করছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। তারা তো ভয় পাচ্ছে, তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিসগুলো আছে সেটা দিচ্ছে না, যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না। 1-150 লোকের দর্শককে নিয়ে যে যদি জয় নিয়ে আসতে পারে, কেন আমরা পারবো না? আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে। তবে মাঠ যেমনই হোক না কেন আপত্তি নেই হামজা চৌধুরীর। ম্যাচের জন্য প্রস্তুত লেস্টার অধিনায়ক। অভিযোগ আছে কিনা আজকের মাঠটা নিয়ে? আজকে গেছিলাম, আমরা ট্রেন করছি ট্রেনিং এর লাগে ম্যাচ ডে আমরা রেডি। অথচ অবকাঠামোর দিক দিয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং চায়না। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ মাঠ রয়েছে তাদের, যেখানে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মতো দল। অনুশীলনের জন্য তারা পায় অত্যাধুনিক সব প্র্যাকটিস ভেন্যু। তাহলে বাংলাদেশের সঙ্গে কেন এই অবিচার? হামজা জামাল শমীদদের প্রতি হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। হংকংয়ে মোর দেন আই থিঙ্ক 200-300 ফিল্ড আছে, যেগুলোতে রেগুলার ওদের ক্লাবের গেম, রেগুলার ওদের ন্যাশনাল গেমগুলো হয়, বাট ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য ওদের আরও বেটার পিচ আছে হংকংয়ে। আমার মনে হয় যে বাংলাদেশকে এর থেকে আরও ভালো ফিল্ড দেওয়া যেত। হামজার যে লেভেল, আমাদের বাংলাদেশ টিম যেটা ন্যাশনাল টিম, এটা তো অন্য কোনো ছোটোখাটো ক্লাব না। ন্যাশনাল টিম হিসাবে আমি মনে করি তাদেরকে আরও ভালো কোনো মাঠে দেওয়া দরকার ছিল। হংকং চায়নার এমন আচরণে লাল সবুজদের আত্মবিশ্বাসে যেন চির না ধরে, তার জন্য মাঠে গিয়ে হামজা জামালদের সমর্থন দেবে হংকংয়ে থাকা প্রবাসীরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। হ্যাভিয়ার কাব্রেরা এবং জামাল ভুঁইয়ার মাঝে মতো পার্থক্য বিদ্যমান, যা কোনোভাবেই প্রত্যাশিত না। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে নিশ্চয়ই কাজ করবেন বলে মন্তব্য বাফুফের সহ সভাপতি ফাহাদ করিমের। কাব্রেরার পারফরমেন্সে ফুটবল ফেডারেশন খুশি নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এজন্য অবশ্যই টিম ম্যানেজমেন্ট তাকে জবাবদিহির আওতায় আনবে বলে প্রত্যাশা ফাহাদ করিমের। আয়ান, সৌমিত আর ফাহমিদুল, আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি সব ম্যাচ খেলতে চাই। হঠাৎ করেই জামাল প্রতিবাদী, সেটা না করেও যে উপায় ছিল না তার। কাব্রেরার প্রেস কনফারেন্সে শুধু তিনি ক্যাপ্টেন, কিন্তু জায়গা হয় না একাদশে। এ শুধু বাংলাদেশের ফুটবলেই সম্ভব। শুধু অধিনায়কের ক্ষেত্রেই নয়, হাভিয়ার কাব্রেরার স্কোয়াড নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। দলে যোগ্য ফুটবলার থাকার পরও তার পছন্দ অযোগ্যদের, জানিয়ে মুখ খুললেন লাল সবুজ ফুটবলের দীর্ঘদিনের কান্ডারি জামাল ভুঁইয়া। অবশ্য তার এমন অবস্থান নির্দেশ করে দলের বিভাজন। হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে যে বিষয় টিম ম্যানেজমেন্ট বেশ গুরুত্ব সহকারে নেবেন বলেই বিশ্বাস বাফুফের সহসভাপতির। আমি প্লেয়ার এবং কোচের মধ্যে কোনো রকম গ্যাপ থাকুক সেটাও আমি চাই না। ওনার এই স্টেটমেন্টের পর আমি আশা করি উনি ডেফিনেটলি কোচের সাথে কথা বলেছেন কিংবা ম্যানেজারের সাথে কথা বলেছেন, আমি আশা করি। এবং আমি এটাও আশা করবো তার স্টেটমেন্ট থেকে তারাও হয়তো তার সাথে কথা বলেছে। আই হোপ এই ধরনের কোনো ইস্যু না আসে। এবং আমি এটাও আশা করি শুধুমাত্র জামাল ভাই নয়, কোনো প্লেয়ারই যেন এরকম কোনো কমেন্ট করতে না হয়। দলে কোচের মূল্যায়নের মাপকাঠি তার রেজাল্ট, সেটা হিসেব করলে হাভিয়ার কাব্রেরার ফলাফল গড়ের মাঠ, জানিয়ে বেজায় অসন্তুষ্ট জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন তিনি রেজাল্ট দিতে পারছেন না, তার জবাব সংশ্লিষ্ট বিভাগ চাইবে বলে মন্তব্য করেছেন ফাহাদ করিম। একজন হেড কোচ কিন্তু তার সাফল্যটা হয় তার রেজাল্টে। সো রেজাল্ট যদি আসে ডেফিনেটলি ইটস পজিটিভ ফর হিম। ডিজায়ার্ড রেজাল্ট না আসলে ইট ইজ নট পজিটিভ। রেজাল্টটা খুব জরুরি। সো রেজাল্টে তো কখনোই আমি বলি না কেউই খুশি না, আমরা কেউ খুশি না। টেকনিক্যাল টিম, ন্যাশনাল টিম, ন্যাশনাল টিমস কমিটি ডেফিনেটলি তাকে প্রশ্নের ভিতরে আনবে। 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অ্যাসিড টেস্টের মতো, ফেল করলেই শেষ। বাফুফের ফোকাসের পুরোটা জুড়ে তা থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে নভেম্বরে ভারতের বিপক্ষে হোম ম্যাচ নিয়ে পরিকল্পনা। ফেডারেশন খুব করে চাইছে ব্লু টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী দলের বিপক্ষে একটি
প্রস্তুতি ম্যাচ খেলতে। একটা প্রিপারেটরি ম্যাচ করা যায়, করলে কখন করতে পারি, এই ডিসকাশনটা শুরু হয়েছে। ন্যাশনাল টিমস কমিটি কোচের সাথে কথা বলে ডেফিনেটলি প্রিপারেটরি ম্যাচ হোক কিছু তো ডেফিনেটলি করবে, প্রস্তুতির তো একটা ব্যাপার আছে, অবশ্যই করবে। এদিকে হংকং চায়নার বিপক্ষে রেভিনিউ আয়ের যে টার্গেট নিয়ে কাজ করছে মার্কেটিং কমিটি, তার প্রায় 80% পূরণ হয়েছে বলে জানিয়েছে বাফুফে। বাট অ্যাজ এ হোল আমরা কিন্তু এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলের এমন পারফরমেন্সে হতাশ বিসিবিও। টি-20তে উন্নতির ছাপ দেখা দিলেও পছন্দের ফরম্যাটে এমন ভরাডুবি মেনেই নিতে পারছে না ফারুক আহমেদ। তার মতে দলের মিডল অর্ডার ব্যাটারদের ফর্মহীনতাই ভোগাচ্ছে দলকে। দ্রুত এই সমস্যা সমাধানে মিডল অর্ডারকে ফিক্সড করার পরামর্শ তার। অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হলেও ফারুকের ভোট পড়েছে মিরাজের বাক্সেই। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই এলোমেলো। টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো ফরম্যাটেই এই দলটার বিপক্ষে স্বচ্ছন্দ নন টাইগার ক্রিকেটাররা। জিতে গেলে খুব বেশি আলোচনা না হলেও হারলে সমালোচনার তীর বিদ্ধ করে সবাইকে। এই কারণেই কিনা চাপটাও বেশি থাকে এই সিরিজে। তবে এবারের আরব আমিরাত সফরের বিষয়টা হলো উল্টো। যে টি-20তে মোটা দাগে খুব একটা ভালো নন লিটনরা, সেখানে হোয়াইট ওয়াশের আনন্দে ভেসেছে লাল সবুজ। আর নিজেদের পছন্দের ফরম্যাট বলে বিবেচিত ওয়ানডেতে হয়েছে ভরাডুবি। হোয়াইট ওয়াশের সংখ্যাও উকি দিচ্ছে এখন মনের কোণে। এই অবস্থায় দলের পারফরমেন্সে কোনো আশার বাণী শোনাতে পারলেন না বিসিবির পরিচালক ফারুক আহমেদও। হওয়া উচিত ছিল আমাদের ওয়ানডে টিমটা স্ট্রঙ্গার, যেটা আমি সবসময় আশা করি। এবং আমি 2 নিয়ে অনেক কষ্ট করেছি অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি। আমার কমিটি 2003 থেকে 2007, তারপর আবার সেকেন্ড টেনে 2013 থেকে 2016। সো ওই সময় কিন্তু আমরা একটা টিম দাঁড়া করে ফেলেছিলাম, কিন্তু আবার এটা ডাউনগ্রেড ওয়ানডে, এটা আমাকে খুব কষ্ট দেয়। ওয়ানডেতে দীর্ঘদিন ধরেই ভালো করছে না দল। শেষ 11 ম্যাচে মাত্র একটি জয়, যার বড় প্রমাণ। আর এই সবগুলো ম্যাচেই হারের কারণ হিসেবে সামনে এসেছে ব্যাটিং বিপর্যয়। টপ অর্ডার থেকে হাতে গোনা কিছু রান আসলেও মিডল অর্ডারের তাল মিলে গোজামিল অনেক দিন ধরেই। ফারুকের ধারণা টিম ম্যানেজমেন্টও মেলাতে পারছেন না সে হিসেব। মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কার পজিশন কি, কোথায় আমরা ট্রাই করব, কাকে, অ্যান্ড কার ভিতরে কি আছে, এই জিনিসটা আমরা আসলে। প্লাস অ্যাট দ্য সেম টাইম কিছু প্লেয়ার আবার আউট অফ ফর্ম হয়ে গেছে। আপনি জানেন জাকের খুব ভালো, হি হ্যাড এ লং রান ফ্রম দ্য ওয়েস্ট ইন্ডিজ, তারপরে কিন্তু এখন লিন ফেজ যাচ্ছে। শান্তর হাত থেকে অধিনায়কত্ব নেওয়ার প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন ছিল চারদিকে। ক্রিকেট অপারেশনস এবং বোর্ড প্রেসিডেন্ট বরাবরই বিষয়টা উপেক্ষা করে গেলেও সবকিছু যে স্বাভাবিক নেই তা এখন অন্তত দেখা যাচ্ছে ভালোভাবেই। আর্মব্যান্ড হাতে পড়ার পর থেকে এখন পর্যন্ত 8 হারের বিপরীতে মাত্র 1 ম্যাচে জয় পেয়েছেন মিরাজ। স্বাভাবিকভাবেই তার জায়গা নিয়েও প্রশ্ন উঠছে চারদিকে। তবে ভিন্ন মত ফারুকের। একটা ক্যাপ্টেনকে আপনি জাস্ট দিয়েই আশা করবো যদি মিরাকল করবেন, ন টিমটা অ্যাটলিস্ট, যদি আমি মনে করি একটা ক্যাপ্টেনকে অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর সময় তাকে দেওয়া দরকার। লেটসে তাহলে সেও একটা টাইম ফ্রেম সেট করতে পারে, আমার ওই টুর্নামেন্টগুলো আছে, আমি কি চাই, ও হেল্প করবে সিলেক্টর দিয়ে। সো আমার মনে হয় মিরাজ ক্যাপ্টেন্সি একদম খারাপ করবে না বা করছে না। এটা যখন টিমটা আরেকটু ভালো খেলবে, ক্যাপ্টেন্সি আরও ভালো লাগবে ওর দেখতে। জাতীয় দলের পাশাপাশি আসন্ন বিপিএল নিয়েও কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট। তার আশা এবার আর আগের ভুল করবে না বুলবুলের গভর্নিং কাউন্সিল। সময় কম হলেও দারুণ কিছু করে সবাইকে চমকে দেবে বলেই বিশ্বাস ফারুক আহমেদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। উত্তরের জেলা রাজশাহীতে বিপিএল আয়োজন করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ সমস্ত সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির 3 পরিচালক। তারা জানান, বিপিএল বা বড় টুর্নামেন্ট আয়োজন করতে স্টেডিয়ামের 70% সক্ষমতা রয়েছে। আগামী 1 মাসে বাকি কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে আগামী বোর্ড সভায় প্রতিবেদন ইতিবাচকভাবে দেখা হলে তবেই সেটা সম্ভব। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ক্রিকেট সিরিজে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ভালো ক্রিকেট অবকাঠামো থাকার পরও বরাবরই অবহেলিত থেকেছে রাজশাহী। কমাস আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী স্টেডিয়ামে পিচ আউটফিল্ড দেখে পদ্মাপাড়ে বিপিএল আয়োজনের কথা জানান। বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে এসেছে নতুন কমিটি। দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন পরিচালকরা। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির 3 পরিচালক। ছিলেন রাজশাহী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক, সম্প্রতি বিসিবি পরিচালক নির্বাচিত হওয়া খালেদ মাসুদ পাইলটও। বিসিবি পরিচালকরা স্টেডিয়াম ঘুরে দেখেন। গ্যালারি পিচ নিয়ে কোনো অভিযোগ না থাকলেও প্রয়োজনীয় অনেক কিছুই নেই স্টেডিয়ামে।
প্রেস বক্স, কমেন্ট্রি রুম, স্কোরার রুম, ব্রডকাস্ট পিসিআর সহ জায়ান্ট স্ক্রিন স্থাপন করতে হবে স্টেডিয়ামে। এছাড়াও ক্রিকেটারদের ড্রেসিং রুম স্থানান্তরের পাশাপাশি সংস্কার করা হবে ফ্লাড লাইটও। আমার কাছে মনে হয় যে উই আর 70% প্রিপেয়ার্ড একটা বড় টুর্নামেন্ট হোস্ট করার জন্য। ছোট ছোট রেনোভেশনের কাজ আছে, বাট আপনি যদি এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যান তাহলে আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিসগুলোকে যদি রেনোভেশন করা হয় তাহলে উই আর রেডি টু হোস্ট বিগ টুর্নামেন্টস হিয়ার। আমরা যদি একটা অ্যাডেড ভেন্যু অ্যাড করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে বিপিএলটা আরও চমক এনে দিবে। সো আমরা ওভাবে করেই প্রিপেয়ার করছি, যদিও আমাদের হাতে টাইম কম, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট যে সেটা যদি রাজশাহীকেও দেওয়া হয় সেটা আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। দ্রুতই প্রতিবেদন জমা দেওয়া হবে বোর্ডে। আগামী 1 মাসে বাকি কাজ সম্পন্ন করার পরিকল্পনা তাদের। বড় ইভেন্ট করার জন্য আমার কাছে মানে মোটামুটি ভাবেও আমরা চাচ্ছি যে যেভাবে হোক এই বিপিএলটা যেন আমরা করতে পারি, তার জন্য আর কি মিনিমাম যে রিকোয়ারমেন্ট, প্রেস বক্স কী করে সুন্দর করা যায়, 4টা ড্রেসিং রুম লাগে প্লেয়ারদের জন্য, প্রেসিডেন্ট বক্স লাগে, কমেন্ট্রি বক্স ভালো লাগে, এসি রুম ছিল না এর আগে। সুন্দরভাবে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করছি। কিছু আমাদের শর্ট টার্ম প্ল্যান আছে যেটা আমরা ওয়ার্কআউট করতে পারবো, কিছু আছে আমাদের লং টার্ম প্ল্যান। সো লং টার্ম প্ল্যানের মধ্যে এলইডি যেটা আপনার স্কোরবোর্ড বলতেছেন কিংবা ফ্লাড লাইট এগুলো যাবে। অ্যাটলিস্ট যদি আমরা ডে ম্যাচগুলো আয়োজন করতে পারি এবং ওটার জন্য যে লজিস্টিক ব্যাপারগুলো আছে উই আর ইভ্যালুয়েটিং। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিপিএল সহ আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে এর আগে অন্তত 9 বার এমন আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। সেসব পরিকল্পনা আর প্রতিবেদন ফাইলে বন্দী থাকায় কিছুই বাস্তবায়ন হয়নি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সোমবার সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে আসর শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও লড়াকু পারফরমেন্স দিয়ে আশা জাগিয়েছিল টাইগ্রেসরা, কিন্তু তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ছন্দ হারিয়ে ফেলে তারা। সেমির স্বপ্নে বড় সড়ো ধাক্কা খায় মেয়েরা। বিশাখাপত্তমে এবারের প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। স্বাগতিক ভারতের বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে প্রোটিয়া নারীরা। তাই বলাই যায় জ্যোতিদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই ম্যাচেও। দেশের ফুটবলের আরও খবর। কাল সিরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। সিনিয়র দলের মতো অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপেও লাল সবুজের প্রতিনিধিত্ব দেখতে চান কোচ সাইফুল বারী টিটু। এশিয়ান কাপ বাছাই প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশের ফুটবলারদের কাছ থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা কোচের। জর্ডানে বাছাই পর্বের মিশন শুরুর আগে 2 প্রীতি ম্যাচে জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ফুটবলারদের। ম্যাচটি শুরু হবে সোমবার রাত 11টায়। বাংলাদেশ নারী সিনিয়র দল এবং অনূর্ধ্ব-20 দলের মতো অনূর্ধ্ব-17 নারী দলের সামনেও এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ার হাতছানি। এশিয়ান কাপ নিশ্চিতের লড়াইয়ে প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে মাঠে নামবে সুরভি আলপিরা। এরপর চাইনিজ তাইপের চ্যালেঞ্জ নিতে হবে লাল সবুজের মেয়েদের। শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে চীনে অনুষ্ঠিত এশিয়ান কাপ খেলার। বাছাই পর্বের মিশন শুরুর আগে ফুরফুরে মেজাজে সাইফুল বারী টিটুর দল, যার কারণ ভালো প্রস্তুতি। সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেয়েছে আলপি সুরভিরা, যা আত্মবিশ্বাস করেছে মেয়েদের। সেই রসদ নিয়েই টুর্নামেন্ট শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। প্রস্তুতি ভালো হলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের চেয়ে অনেকটা এগিয়ে গ্রুপের 2 প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। তাই তাদের বিপক্ষে বেশ সতর্ক থাকতে হবে লাল সবুজ প্রতিনিধিদের। প্রতিপক্ষ কঠিন হলেও মেয়েদের কাছ থেকে ভালো ফুটবলের প্রত্যাশা বাংলাদেশ কোচের। আমাদের জন্য গ্রুপটা অনেক কঠিন। আমরা এখানে ভালো উদ্দেশ্য নিয়ে এসেছি। ফুটবলারদের সক্ষমতা প্রমাণের জন্য এটা দারুণ একটা মঞ্চ। আমি আশা করি দলের অনেক খেলোয়াড় আগামীতে জাতীয় দলে খেলবে। সিনিয়র দল ও অনূর্ধ্ব-20 দলের মেয়েরা এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। এই দল নিয়েও ভালো কিছু প্রত্যাশা করছি। জর্ডানের বিপক্ষে ম্যাচের পর 17 অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এবার হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ। ইসরায়েলের বিপক্ষে নরওয়ের ম্যাচটিতে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনি সমর্থকরা। পতাকা, ব্যানার ও পোস্টার হাতে ফিফা ও ইউএফা থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি তোলেন তারা। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই প্রতিবাদের মাধ্যমে বিক্ষোভকারীরা মূলত ইসরায়েলকে গণহত্যা বন্ধের বার্তা দেয়। এই চিত্রটা নরওয়ের অসলোর উল্লেভাল স্টাডিয়নের সামনে। কারো হাতে পোস্টার, কারো হাতে বিভিন্ন ধরনের ব্যানার, সবার কাছে সাদা, লাল, সবুজ পতাকা। ফিলিস্তিনের পতাকা নিয়ে সবার একত্রিত হওয়ার মূল লক্ষ্য একটাই,
ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ফিলিস্তিনিদের ওপর অতর্কিত হামলায় ঝরছে অগণিত প্রাণ। গাজা এক কথায় এখন এক মৃত্যুপুরী। ফিলিস্তিনে এমন গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। সেই প্রতিবাদের কণ্ঠস্বর এবার ধ্বনিত হলো 2026 বিশ্বকাপ বাছাই পর্বের নরওয়ে ও ইসরায়েলের মধ্যকার ম্যাচেও। ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগেই নরওয়ের ফুটবল থেকে ঘোষণা দেয়া হয় এই ম্যাচের টিকিট বিক্রির লভ্যাংশ দেয়া হবে ফিলিস্তিনিদের জন্য সহায়তা তহবিলে। দলটার বিপক্ষে যখন মাঠে লড়াই করছে নরওয়ে, তখন স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েল বিরোধীরা। গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা। ফিফা ও উয়েফা থেকে ইসরায়েলকে বহিষ্কারেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা। শুধু স্টেডিয়াম এলাকায় নয়, ফিলিস্তিন সমর্থকরা নরওয়ের সংসদ ভবনের সামনেও দেশটির জার্সি গায়ে পতাকা হাতে প্রতিবাদ সমাবেশ করেন। এই ম্যাচ নরওয়েতে আয়োজনের মাধ্যমে ইসরায়েলের গণহত্যার বিষয়টি তাদের উপলব্ধি করাতেই এমন বিক্ষোভ ও পদযাত্রা করেন সমর্থকরা। যদিও বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেন সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ থেকে শুরু করে আটকও করা হয় কয়েকজনকে। ম্যাচ নির্বিঘ্নে আয়োজনে স্টেডিয়ামে নিরাপত্তাও জোরদার করা হয় এদিন। যদিও স্টেডিয়ামের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের মুখে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও স্টেডিয়ামের ভেতরে অর্থাৎ গ্যালারিতেও ব্যানার পোস্টার উঁচিয়ে ধরেন খেলা দেখতে আসা দর্শকরা। আর এই প্রতিবাদের মাধ্যমে ইসরায়েলি ফুটবলারদের একটাই বার্তা দিতে চায় বিক্ষোভকারীরা, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়েই তারা মাঠে নামে এদিন। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হংকং চায়নায় মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে মাঠে জবাব দিতে চান হামজা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা। আজকে ছিলাম আবার ট্রেন করছি ট্রেনিং এর লাইক ম্যাচ ডে আমরা রেডি। এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে কঠিন হলো বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ। হতাশ বিসিবি, দ্রুত মিডল অর্ডার ফিক্সড করার পরামর্শ ফারুকের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেজিন। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।